প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় নবম-দশম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় 2। তো শুরুতে বলবো, প্লিজ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো, এতে আমার শ্রম সার্থক হবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের ম্যাথ হবে 1-এর গ। প্রথমত আমি একটা সূত্র লিখছি এখানে, হিসাব সমীকরণের সূত্র। অবশ্যই সূত্রটা মুখস্থ জানতে হবে। আমি গত ক্লাস অর্থাৎ 1-এর ক আর খতে আমি বিস্তারিত আলাপ করছি। তো এই ক্লাসটা দেখার আগে অবশ্যই 1-এর ক এবং খ তোমাদের জানতেই হবে। তো 1-এর ক খ আমার প্লেলিস্ট থেকে চ্যানেলে প্লেলিস্ট থেকে শিখে নেবে। তারপরে গ তোমাদের জন্য বুঝতে একটু সহজ হবে। তো আমি সূত্রটা একটু ব্যাখ্যা করি। সূত্র হলো সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। অর্থাৎ এই যে ব্রেকেট দিলাম, এই ব্রেকেটের ঘরের নাম হলো মালিকানা সত্তা। অর্থাৎ এই মালিকানা সত্তার ঘরে আইটেম আসবে 4টা: মূলধন, আয়, খরচ, উত্তোলন। মূলধন সবসময় মালিকানা সত্তায় যোগ হয়, আয়টা যোগ হয়, হ্যাঁ, খরচ বিয়োগ হয়, উত্তোলন বিয়োগ হয়। তো এতটুকুর নাম হলো মালিকানা সত্তার ঘর। আর এদিকে থাকবে দায়, এদিকে থাকবে সম্পদ। অর্থাৎ টোটাল সম্পদ সমান এদিকের টোটাল যোগফল আর এদিকে টোটাল যোগফল সবসময় সমান হয়, যার জন্য দুই সমান চিহ্ন মাঝখানে। তো শিক্ষার্থীবিন্দু সূত্রটা মুখস্থ রাখবো আর মনে রাখবো এতটুকুর ঘরকে মালিকানা সত্তার ঘর বলা হয়। এতটুকুকে মালিকানা সত্তা বলা হয় এবং মালিকানা সত্তার ঘরে আইটেম আসে 4টা। তো শিক্ষার্থীবিন্দু আজকের ম্যাথে এই যে শেষের দিকে আমি মন্তব্যের ঘর লিখছি, মন্তব্যের ঘর, এই যে মন্তব্য মনে রাখবা। এই যে মন্তব্যের ঘরে একমাত্র 4টে আইটেম আসে, এই 4টা। এই যে মালিকানা সত্তার ঘরে যে আইটেমটা আছে, মালিকানা সত্তার ঘরে কয়টা হিসাব? 4টা হিসাব না? এই 4টা হিসাব কেবলমাত্র মন্তব্যের ঘরে বসে। তো জাস্ট এই নামটা বসিয়ে দিব। যখন এই 4টার মধ্যে লেনদেন যখন প্রশ্নে থাকবে, কেবলমাত্র এই 4টা হিসেবের নামটাই, এই যে এই 4টা নাম আমরা মন্তব্যের ঘরে পাশে বসিয়ে দেব। আর শিক্ষার্থীবিন্দু অবশ্যই সূত্রটা মুখস্থ করবা। হ্যাঁ, এরপরে যেটা বলবো, সম্পদের দিকে টোটাল কয়টা ঘর হবে তা নির্ভর করে পুরো প্রশ্নটা ভালো করে আমরা পড়ব। প্রথমত পুরো প্রশ্নটা ভালো করে পড়ব। তো পড়লে আমরা বুঝতে পারবো সম্পদের দিকে কয়টা ঘর হবে। যেমন এই অঙ্কে নগদান হিসাব আর একটা ব্যাংক হিসাব হলো, কয়টা ঘর হবে তা নির্ভর করে পুরো প্রশ্ন রিডিং পড়লে আমরা বুঝতে পারবো সম্পদের দিকে কয়টা ঘর। আর এরপরে এই পাওনাদার আর মূলধন বাধ্যতামূলক বসবে। পাওনাদার হিসাব এবং মূলধন হিসাব বাধ্যতামূলক বসবে। আর সম্পদের দিকে কয়টা ঘর হবে প্রশ্নে পড়লে আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের সম্পদের ঘর হবে নগদান হিসাব, মূলধন হিসাব, ব্যাংক হিসাব আর দায় এবং মালিকানা সত্তা, 2টা ঘর বিভক্ত হবে, একটা পাওনাদার আর একটা মূলধন। মূলধনের ঘরে কোনগুলো হবে, কোন আইটেমগুলো হবে? মালিকানা সত্তার আইটেমগুলো। অর্থাৎ এই যে 4টা লেনদেন, এই 4টা লেনদেনের সবগুলোই এন্ট্রি হবে মূলধনের ঘরে, মানে মালিকানা সত্তার ঘরে। তো শিক্ষার্থীবিন্দু আমি প্রারম্ভিক আলোচনা করলাম। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। তো শিক্ষার্থীবিন্দু গতে আমাকে বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব আমরা আজকে আলাপ করব। তো আমি দেখতে পাচ্ছি 1 থেকে 20 তারিখ পর্যন্ত কয়েকটা লেনদেন আছে। এই লেনদেনগুলো আমরা পড়ি, এর আলোকে আমরা এন্ট্রিভুক্ত করব। তো আমাদের প্রশ্ন হলো, এক নাম্বার প্রশ্ন হলো 5 লাখ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। তো এখন আমরা হিসাব সমীকরণের কীভাবে এন্ট্রি দিব আমি প্রারম্ভিক একটু কথা বলবো। তো প্রতিটি হিসাবে 2টা পক্ষ থাকবে। তো আমি এই 1 তারিখের লেনদেন থেকে 2টা পক্ষ প্রথমত বের করব। একটা পক্ষ হলো ব্যবসায়ী নগদ টাকা আসছে, একটা পক্ষ ব্যবসায়ী নগদ টাকা আসছে। আরেকটা পক্ষ কি? আরেকটা পক্ষ এই যে মালিকের 5 লাখ টাকা আনছে, মালিকানা সত্ত্ব বাড়ছে না, মালিকের অধিকার বাড়ছে। তাহলে আমরা 2টা পক্ষ পেলাম। একটা পক্ষ হলো এখানে ব্যবসায়ী নগদ টাকা আসছে, আরেকটা পক্ষ হলো মালিকানা সত্ত্ব বাড়ছে। তো আমরা দেখি হিসাবে। তো শিক্ষার্থীবিন্দু এই যে যেহেতু ব্যবসায়ী এই ডিসেম্বরের 1 তারিখ, হ্যাঁ 2017 ডিসেম্বরের 1, মালিকে যেহেতু 5 লাখ টাকা আনছেন, এই 5 লাখ টাকা নগদ আইছে, তাই না? এই জন্য নগদের ঘরে বসাছি। প্লাস এই 5 লাখ টাকা হলো মালিকানা সত্তা, এই যে মালিক আনছেন, মালিকের অধিকার বাড়ছে।
মালিকের ব্যবসায়ী 5 লাখ টাকা আনছেন, এই জন্য মালিকের অধিকার বাড়ছে। তো এটা আমরা মালিকানা সত্তার ঘরে বসাবো। তো 1 নাম্বার লেনদেন আমরা হিসাবভুক্ত করলাম। তো যেহেতু 1 নাম্বার লেনদেনটা মূলধন সংক্রান্ত, তো আমি বলছি এই 4টা লেনদেনের যে কোনো একটা যদি হয় আমরা মন্তব্যের ঘরে পাশে বসাবো, মন্তব্যের ঘরে পাশে বসাবো। এই যে আমি বসাইছি মন্তব্যের ঘরে মূলধন হিসাব, শুধু মূলধন লিখলেই হবে। হ্যাঁ, এই 4টা এন্ট্রি যে কোনো একটাই হলে আমরা মন্তব্যের ঘরে শুধু স্রেফ ওই এন্ট্রিটা বসাই দিব। এই উত্তোলন হলে উত্তোলন, খরচ হলে খরচ, আয় হলে আয়, মূলধন হলে মূলধন বসিয়ে দেব। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে 1 তারিখের এন্ট্রির পরে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। উদ্বৃত্ত মানে হলো পরবর্তী তারিখে এন্ট্রি দেওয়ার সময় আমরা আগে গত এন্ট্রিতে কী পাইছিলাম আগে সেটা বসাবো। তো গত 1 তারিখের এন্ট্রিতে আমার নগদের ঘরে 5 লাখ টাকা ছিল, উদ্বৃত্তর ঘরে বসাবো, প্লাস মূলধনের ঘরে 5 লাখ টাকা পাইছিলাম, এই 5 লাখ টাকা বসাবো। উদ্বৃত্তর ঘর হবে পরবর্তী লেনদেন হিসাবভুক্ত করার সময়। আমি আবারও বলি, উদ্বৃত্তর ঘর হবে পরবর্তী লেনদেন বসানোর আগে আমরা উদ্বৃত্তর ঘরটা বসাবো। অর্থাৎ নগদের ঘরে 5 লাখ টাকা পাইছি, মূলধনের ঘরে 5 লাখ টাকা পাইছি, বসালাম। এরপরে আমরা পরবর্তী লেনদেন প্রশ্ন পড়ি নিই। তো শিক্ষার্থীবিন্দু, পরের প্রশ্ন হলো ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। আচ্ছা, এই যে ব্যাংকে আমি যে 50,000 টাকা দিয়ে হিসাব খুললাম, এতে আমার 2টা পক্ষ তৈরি হবে। একটা পক্ষ হলো ব্যাংকে টাকা জমা হয়েছে, আর একটা পক্ষ হলো আমার এই যে টাকাটা ব্যাংকে যে জমা দিলাম এটা ব্যবসায়ের ক্যাশ থেকে কমে গেছে। তাহলে শিক্ষার্থীবিন্দু আমরা অলরেডি এন্ট্রি 2টা পেয়ে গেছি। একটা পক্ষ হলো ব্যাংকে বাড়বে, আর একটা পক্ষ ব্যবসায়ের ক্যাশের নগদ টাকা কমবে। এই হলো 2টা পক্ষ। তো চলো আমরা খাতায় দেখি। তো শিক্ষার্থীবিন্দু, 3 নম্বর লেনদেন ছিল আমার ব্যাংকে 50,000 টাকা জমা দেওয়া হয়েছে। এই যে ব্যাংকের ঘরে আমি 50,000 টাকা বসালাম, ব্যাংকে যেহেতু 50,000 টাকা জমা দেওয়া হয়েছে, প্লাস 50,000 টাকা যেহেতু ব্যাংকে জমা দিছি, এতে আমাদের নগদের ঘরে টাকা কমে যাবে না। ব্যাংকে টাকা জমা দিছি কোত্থেকে? ক্যাশের টাকা, তাই তো ক্যাশ, নগদ টাকা, ক্যাশ টাকা তো কমে যাবে। এই জন্য নগদের ঘরে মাইনাস আর ব্যাংকের ঘরে যোগ। তো শিক্ষার্থীবিন্দু, আশা করি 3 নম্বর লেনদেনটা তোমরা বুঝতে পারছো। তো চলো 5 নম্বর লেনদেনের প্রশ্নটা আমরা পড়ি। শিক্ষার্থীবিন্দু, 5 নম্বর লেনদেন হলো ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়। তো আমরা এই ধারে পণ্য ক্রয়ের চলো আমরা 2টা পক্ষ বের করি। একটা পক্ষ হলো ক্রয়, ক্রয় করলে খরচ হয়, এটাকে কমন সেন্সের কথা। আমরা যদি কিছু কিনি খরচ হয়, তাহলে একটা পক্ষ খরচ পেলাম, আর একটা পক্ষ ধারে কিনছি, মানে কি টাকা তাকে দিতে হবে, এটা আমার দায়, মানে কি পাওনাদার। তাহলে একটা পক্ষ হলো খরচ, আর একটা পক্ষ হলো কি পাওনাদার, মানে ধারে যেহেতু কিনছি টাকা পরে দিতে হবে। তো শিক্ষার্থীবিন্দু, আমি 2টা পক্ষ পেয়ে গেলাম, একটা পক্ষ খরচ, অন্য পক্ষ আরেকটা পক্ষ হলো পাওনাদার, টাকার ফিগের 5,000। তো চলো আমরা খাতায় এন্ট্রিভুক্ত করি। তো শিক্ষার্থীবিন্দু, 5 তারিখ আমার ছিল। তো 5 তারিখে প্রথমত আমরা লেনদেনটা হিসেবভুক্ত করার আগে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। 5 তারিখের লেনদেনটা হিসেবভুক্ত করার আগে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। তো আমি দেখি আবার এই যে 5 লাখ থেকে এই যে 50,000 টাকা মাইনাস করলে হয় 4,50,000, আর এদিকে ছিল 50,000 বসালাম। আর এ পাশে 5 লাখ ছিল, এই যে উপরে 5 লাখ ছিল, আমি 5 লাখ বসালাম, 5 লাখ বসালাম, 50,000 বসালাম। আর এদিকে 5 লাখ থেকে 50,000 বিয়োগ করলে হবে 4,50,000 বসালাম। এখন আমরা 5 তারিখের লেনদেন যা কিনা আমরা একটু আগে পড়ছি, 5 তারিখের লেনদেন তা আমরা এন্ট্রিভুক্ত করব। 5 তারিখে আমার প্রশ্ন কী ছিল? 25,000 টাকার ধারে পণ্য ক্রয়। তো এই 25,000 টাকা যেহেতু সে পণ্য কিনছে, কিনলে খরচ হবে। তো শিক্ষার্থীবিন্দু, কিনলে যদি খরচ হয়, আর আমরা খরচ হলে কি করি, এই যে মালিকানা সত্তার ঘর দেখি আমরা, এই যে খরচ হলে আমরা মালিকানা সত্তায় বিয়োগ করি। এই যে খরচ, এই ঘরের নাম হলো মালিকানা সত্তার ঘর, আর খরচ হলে আমরা কি করি, বিয়োগ করি। তো তাহলে 5 তারিখে এই যে 25,000 টাকা আমার বিয়োগ হবে। খরচটা কোন ঘরে বসাই? মালিকানা সত্তার ঘরে। এই যে মূলধন মানে মালিকানা সত্তার ঘর।
এই যে খরচটা আমরা বিয়োগ করলাম, এই যে 25,000, এই যে ব্রেকেট দিলাম, হ্যাঁ ব্রেকেট দিলাম মানে বিয়োগ করা, 25,000 এখানে বিয়োগ করলাম। অন্যদিকে মালটা আমি এই পণ্যটা ধারে কিনছি, ধারে মানে কি সে আমার থেকে পাবে, এতে ব্যবসায়ের দায় পারছে, এই জন্য ফাওনাদারের ঘরে বসালাম। এই যে ফাওনাদারের ঘর, 25,000 টাকা ফাওনাদারের ঘরে বসালাম। অন্যদিকে যেহেতু আমার ব্যবসায়ের খরচ হলে মালিকানা সত্তার ঘরের মধ্যে কী হয়, মাইনাস হয়, মাইনাস হয়, এই জন্য আমরা মাইনাস করলাম। আর শিক্ষার্থীবিন্দু, এই ঘরের 4টি আইটেমের যে কোনো একটা এন্ট্রি আমরা লিখলেই আমরা মন্তব্যের ঘরে বসাবো। তো যেহেতু এটা খরচ, এই জন্য মন্তব্যের ঘরে আমি বসাইছি খরচ বসাইছি। তো শিক্ষার্থীবিন্দু চলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাব। শিক্ষার্থীবিন্দু, পরের প্রশ্ন হলো আমার নগদে পণ্য বিক্রয়। আচ্ছা, তো এখানে আমরা দুইটা পক্ষ বের করি। একটা পক্ষ হলো বিক্রি করলে আয় হয়, যে কোনো ব্যক্তিই বলবে কমন সেন্সের কথা, বিক্রি করলে আয় হয়, তাহলে একটা পক্ষ আমরা পেয়ে গেলাম আয়। আরেকটা পক্ষ নগদে বিক্রি করছি, সে নগদ টাকা দিছে, এই যে নগদে বিক্রয়, নগদে সে নগদ টাকা দিছে আমাকে। তো সে যদি নগদ টাকা দেয়, ব্যবসায়ী নগদ টাকা বাড়ছে, তাহলে এখানে একদিকে নগদ টাকা বাড়ছে, অন্যদিকে আয় হয়েছে, বিক্রি করলে কি হয়, আয়। তো তার প্রশ্ন ছিল নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। তাহলে শিক্ষার্থীবিন্দু, একদিকে এখানে আমার আয় হয়েছে, আর অন্যদিকে নগদে টাকা বাড়ছে, নগদে বিক্রি করছি, নগদে টাকা বাড়ছে। তো চলো আমরা নগদের ঘরে বাড়াই, অন্যদিকে আমার বিক্রয় আয়ের ঘরে বাড়াই। তো শিক্ষার্থীবিন্দু, এখানে আমার প্রশ্ন ছিল, তো আমাদের অ্যান্টি ছিল 7 নাম্বার। তো 7 নাম্বার আমরা অ্যান্টিটা বসানোর আগে, আমরা প্রতিটি অ্যান্টি বসানোর আগে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। তো চলো আমরা উদ্বৃত্ত নির্ণয় করি। এই যে 4,50,000, 4,50,000 বসালাম, এই যে 50,000 বসালাম, এই যে 25,000 বসালাম, আর এইদিকে 5 লাখ থেকে 25,000 মাইনাস করলে হয় 47,000, 4,75,000। 5 লাখ থেকে 25,000 মাইনাস করলে হয় 4,75,000। তারপরে আমরা 7 নাম্বার অ্যান্টিটা হিসেবভুক্ত করব। তো 7 নাম্বার অ্যান্টি আমাদের প্রশ্ন ছিল 45,000 টাকার নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। তো নগদে যেহেতু বিক্রি করছি, নগদ টাকা বাড়ছে না, এই যে নগদের ঘরে বাড়াবো। অন্যদিকে বিক্রি করলে আমার আয় হয়, আয়। তো শিক্ষার্থীবিন্দু, আয়টা আমরা কোথায় লিখি, এই যে মালিকানা সত্তার ঘরে। এই 4টা অ্যান্টি নাম হলো মালিকানা সত্তার ঘরে আয়টা কী হয়, যোগ, এই যে যোগ চিহ্ন, আয়ের সামনে কি চিহ্ন, যোগ। এই জন্য আমরা মালিকানা সত্তার ঘরে যোগ করব। এই যে এই মূলধন মানে মালিকানা সত্তার ঘর, এই মালিকানা সত্তার ঘরে কী হবে, যোগ, এই যে যোগ। কোনো চিহ্ন যদি আমি না দিই, কোনো চিহ্ন না দিলে যোগ বুঝাই। তো শিক্ষার্থীবিন্দু, আমরা 7 নাম্বার অ্যান্টি হিসেবভুক্ত করলাম। একদিকে আমার নগদ টাকা বাড়ছে, অন্যদিকে আয় হয়েছে। আয় হলে কোথায়, আয় হলে আমরা মালিকানা সত্তার ঘরে বসাবো, মালিকানা সত্তার ঘরে বসালাম। তো এরপরে পরবর্তী লেনদেন আমরা অ্যান্টি দেওয়ার আগে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। প্রতিটি অ্যান্টি দেওয়ার আগে উদ্বৃত্ত নির্ণয় করব। তো চলো আমরা উদ্বৃত্ত নির্ণয় করি। এই যে 4,50,000, তার সাথে 45,000 কী হবে, যোগ করলে হবে 4,95,000। আর এদিকে 50,000 বসালাম, আর এখানে 25,000 বসালাম, আর এদিকে 4,75,000, তার সাথে 45,000 যোগ হবে, যোগ। তো 4,75,000-এর সাথে 45 যোগ করলে হবে 5,20,000। তো আমরা 4,75,000-এর সাথে 45,000 যোগ করলে হয় 5,20,000 বসালাম। এরপরে আমরা পরবর্তী লেনদেন অ্যান্টি দেব। তো শিক্ষার্থীবিন্দু, এরপরে আমাদের 10 তারিখ, 7 তারিখ অ্যান্টি হয়ে গেল। 10 তারিখের লেনদেন হলো মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। তো মালিক ব্যাংক থেকে যদি নিজের প্রয়োজনে ঋণ গ্রহণ করে, নিজের প্রয়োজনে, ব্যবসায়িক জন্য না, তাহলে ব্যবসায়ের সাথে জড়িত নয়। মালিক যে ঋণ নিবে, এটা ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয় না বিধায় এটি লেনদেন নয়, এটা মালিকের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এরপরে আমরা 15 তারিখ দেখব। 15 তারিখে বলছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। তো শিক্ষার্থীবিন্দু, এই 45,000 টাকার আসবাবপত্র কিনের জন্য কেবলমাত্র বলা হয়েছে, পণ্যটা কিনে নাই, আনে নাই, টাকাও দেয়নি, সুতরাং এটি
লেনদেন নয়। তো লাস্ট 20 তারিখের লেনদেনটা আমরা দেখব। পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। আচ্ছা, পাওনাদার মানে কি? যারা আমার থেকে টাকা পাবে। তো শিক্ষার্থীবিন্দু, পাওনাদারকে যদি আমরা টাকা দিই, এতে আমাদের নগদ টাকা কমবে। তাহলে একদিকে নগদ টাকা কমবে, অন্যদিকে পাওনাদার নামক হিসাবটা কমবে, মানে পাওনাদার কমে যাবে, দায় কমবে। পাওনাদার মানে যে আমার থেকে টাকা পাবে, এটা আমার ব্যবসার জন্য দায়। তো এই পাওনাদারকে যদি আমি 15,000 টাকা পরিশোধ করি, এতে আমার ব্যবসায়ের দায় কমবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম একদিকে আমার দায় কমবে, অর্থাৎ পাওনাদার কমবে, অন্যদিকে আমাদের নগদ টাকা কমবে। তো এই দুইটা পক্ষ আমরা খাতায় হিসাবভুক্ত করি। তো শিক্ষার্থীবৃন্দু, 20 নম্বর এন্ট্রিটা ছিল আমার পাওনাদারকে 15,000 টাকা পরিশোধ। তো পাওনাদারকে যদি 15,000 টাকা পরিশোধ করি, তাহলে একদিকে আমার নগদ টাকা কমবে। এই যে নগদের ঘরে নগদের ঘরে আমার নগদ টাকা কমে যাবে। সরি, এখানে আমি ব্রেকেট দেওয়ার কথা ছিল। হ্যাঁ, এই যে এই নগদের ঘরে 15,000 টাকা কী হবে? কমবে। কাউকে টাকা দিলে নগদ টাকা কমে না, নগদ টাকা কমবে। প্লাস যে আমার থেকে টাকা পেত তাকে তো দিয়ে দিছি, এতে আমার পাওনাদার কমবে। এই যে পাওনাদারের ঘরে এই যে ব্রেকেট মানে কি? কমছে। তাহলে একদিকে আমার পাওনাদার কমছে, অন্যদিকে নগদ টাকা কমছে। তো এরপরে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। তো 4,95,000 থেকে 15,000 টাকা মাইনাস করলে হবে 4,80,000। আর এদিকে ছিল 50,000 বসালাম, আর এদিকে 25,000 থেকে 15,000 বিয়ে করলে হবে 10,000 বসালাম, আর এদিকে 5,20,000 5,20,000 বসিয়ে দিলাম। তো শিক্ষার্থীবিন্দু, যেহেতু আমাদের এন্ট্রি শেষ, তো আমরা এখন টোটাল ফিগার নির্ণয় করব। আমরা এখন এই 4,80,000 আর 50,000 এই দুটোটা যোগ করব। এই উভয়টা যোগ করলে হবে 5,30,000। আর এইদিকেও 10,000 আর 5,20,000 যদি যোগ করি হবে 5,30,000। আমাদের অবশ্যই টোটাল সম্পদ আর টোটাল দায় মিলে যাবে, এই দুই পক্ষ মিলে যাবে, অবশ্যই মিলবে। তো আমরা দেখতে পেলাম আমাদের মিলে গেল। তো শিক্ষার্থীবিন্দু, আশা করি তোমরা আজকের ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো। তো প্লিজ তোমরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।